এক এক সময় মনে হয় সেই তো পুরনো কথা আবার বলতে হচ্ছে, কিন্তু কি আর করা যাবে বলুন। পুরনো কথা বারবার প্রথমত বলতে হয়, তার কারণ কথাগুলো যাদের শোনার কথা তারা শুনলে পরিস্থিতির বদল হয়, কিন্তু শোনার সেই উদাহরণ দেখতে পাওয়া যায় না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, বছর নতুন আসলেও পুরনো কথা পুরনোই থেকে যায়, সেগুলো বদলায় না, শুধু নতুন মোড়কে সেগুলো সামনে উঠে আসে। এই যেমন দেখুন, আরএসএস এর মুখপাত্র স্বস্তিকার তরফ থেকে 2021-এ একটি পরামর্শ দেওয়া হয়েছিল বঙ্গ বিজেপিকে। এখন 2026-এর জন্য আবার সেই একই কথা ব্যক্ত করা হচ্ছে, আবার সেই একই কথা ফিরে আসছে। আরএসএস এর মুখপত্রে যেটা বলা হচ্ছে, বঙ্গ বিজেপির জন্য একটি পরামর্শ বা বঙ্গ বিজেপির কাছে আবেদন যে পশ্চিমবঙ্গে বিজেপিকে একজন নেতাকে মুখ করে সামনে এগিয়ে দিতে হবে, তার পেছনে তার নেতৃত্বে বঙ্গ বিজেপিকে একত্রিত হয়ে কিন্তু লড়াইয়ের জন্য এগোতে হবে। তা না হলে 2026-এ বিজেপির হার পশ্চিমবঙ্গে নিশ্চিত। একজন নেতাকে মুখ করে এগোতে হবে, তার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিতে হবে, লড়াই এখন থেকে শুরু করে দিতে হবে, তা না হলে 2026-এ কিন্তু কিচ্ছু করা যাবে না। আসলে বিজেপি এতদিন ধরে পশ্চিমবঙ্গে যা যা আশা করে মোটামুটি বসেছিল, বা বলা ভালো বঙ্গ বিজেপির নেতারা যা যা আশা করে বসেছিলেন, যে ইডি বেশ তাদের ঘরটা গুছিয়ে দেবে, সিবিআই তাদের ঘরটা ঝাঁট দিয়ে দেবে, তারপরে ওই দাবি এক দফা এক বলে চিৎকার করলেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গের সরকার পড়ে যাবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নবান্ন ছেড়ে নেমে চলে আসবেন এবং পশ্চিমবঙ্গের ক্ষমতা টুপ করে আপেল ঝোলায় পড়ার মতো বঙ্গ বিজেপির কোলের ওপরে গিয়ে পড়বে। কোনোটাই হয়নি, গল্প কাহিনী কল্পকাহিনী হয়েই থেকে গেছে, তাদের আশা একেবারেই পূর্ণ হয়নি। সেই কারণে এখন আরএসএস এর তরফ থেকে বেসিক্যালি বঙ্গ বিজেপির কাছে আবেদন যে বঙ্গ বিজেপির নেতারা যাতে একটু নড়ে চড়ে বসেন, একটু নড়ে ঘাস খান এবং এখন থেকে প্রস্তুতি শুরু করেন, একজনকে মুখ করে এগোতে হবে, এই বিষয়টা যেন তারা সিরিয়াসলি ভাবনা চিন্তা করে কাজটা শুরু করে দেন। দেখুন, বঙ্গ বিজেপির কাছে আরএসএস এর এই যে পরামর্শ আবেদন, এই সমস্ত কিছু বঙ্গ বিজেপি নস্যাৎ করে দিতে পারে, অগ্রাহ্য করতেই পারে। তবে এখানে একটা ঘটনার কথা মনে রাখতে হবে, মহারাষ্ট্রেও কিন্তু এরকম হয়েছিল যখন আরএসএস এর কথা শুনছিল না বিজেপি, এবং মহারাষ্ট্রে আরএসএস একেবারে রীতিমতো নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। বিজেপি কিন্তু মহারাষ্ট্রে তখন অত্যন্ত খারাপ ফলাফল করে। এরপর মহারাষ্ট্রের বিজেপি নিজেদের ভুল বুঝতে পারে, ভুল শুধরে নেয়, কোর্স কারেকশন করে। এবারে মহারাষ্ট্রে বিজেপির যা ফলাফল হয়েছে সে তো সকলেরই সামনে, ব্যাপক সাফল্য তারা পেয়েছে এবং এর পেছনে একটা বড় শ্রেয় কিন্তু দেওয়া হচ্ছে আরএসএস কে। বলা হচ্ছে আরএসএস এর কিন্তু এই গোটা সাফল্যের পেছনে একটা বড় হাত রয়েছে। এবার পশ্চিমবঙ্গে মহারাষ্ট্রের মতো না হলেও আরএসএস এর একটা উপস্থিতি রয়েছে, আরএসএস এর যথেষ্ট খাটাখাটনির ফলাফল বিজেপি আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গে, যে জায়গাটাকে কিন্তু আরএসএস এর খাটাখাটনির জন্যই বিজেপি নিজেদের গড় বলে পরিচয় দিতে পারে, সেই গড়ে শেষ কয়েকটা নির্বাচনে বেশ খানিকটা ভাঙন ধরলেও বিজেপির কিন্তু উত্তরবঙ্গে যে কাঠামো সেটা এখনো পর্যন্ত নষ্ট হয়নি। এর কারণ হচ্ছে উত্তরবঙ্গে আরএসএস একেবারে নিজের হাতে মাটি কেটে বীজ বপন করেছে, সেখানকার রাজনৈতিক ফসল কিন্তু বিজেপি এখনো তুলছে। এখন দেখার বিষয় এটাই যে 2026-এর নিরিখে আরএসএস এর এই যে আবেদন বা পরামর্শ বঙ্গ বিজেপিকে, সেটা আদৌ বঙ্গ বিজেপি শোনে কিনা। দেখুন, বলতে বলতে একটা সময় পরম মিত্র বলা বন্ধ করে দিয়ে চুপ করে বসে যায়। এখন সেই পরিস্থিতি, সেই মহারাষ্ট্রে যেরকম ভাবে আরএসএস নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, সেরকমই পরিস্থিতি বাংলার ক্ষেত্রেও হয় কিনা সেটাই দেখার বিষয়। নতুন বছরের এই যে সূচনা হয়েছে, আপনারা জানেন বিজেপির একটা সদস্য সংগ্রহ অভিযান চলছিল। সেই অভিযানটা দেখা যাচ্ছে যে একেবারে শেষ প্রান্তে এসে মোটামুটি তাও কিছুটা গতি পেয়েছে, একেবারে ধীর গতি থেকে তাও কিছু একটা মধ্য গতিতে গিয়ে তারা পৌঁছেছে। মানে যেখানে একেবারে এই অভিযানে বঙ্গ বিজেপি মনে হচ্ছিল ডাহা ফেল করবে, সেখান থেকে তাও একটা মোটামুটি পাশ করার জায়গায় তারা এসে দাঁড়িয়েছে। কিন্তু লেটার মার্কস পেয়ে পাশ করবো, একেবারে প্রথম 3-এর মধ্যে থাকবো, দারুণ রেজাল্ট করে দেখিয়ে দেবো, এসব বঙ্গ বিজেপির কাছে এখনো পর্যন্ত স্বপ্ন হয়েই রয়ে গেছে। মূল দুটো সমস্যা বঙ্গ বিজেপি এখনো সমাধান করতে পারেনি। তাই বলা ভালো, এই যে সদস্য সংগ্রহ অভিযানে বঙ্গ বিজেপি তাও কিছুটা সাফল্য পাচ্ছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে আক্রমণ অত্যাচারের খবর সামনে আসছে, সেই নিয়ে রাজনৈতিক প্রচারের কিছুটা সুফল যেটা বঙ্গ বিজেপি পাচ্ছে, সেই আত্মতুষ্টিতে তাদের ভেসে যাওয়াটা উচিত নয়। ঠিক আছে, আমরা কিছু একটা করেছি এইটুকু ভেবে সন্তুষ্ট থেকে পরের কাজটার দিকে নজর দেওয়া উচিত, কারণ দুটো বড় বড় সমস্যা বঙ্গ বিজেপির কিন্তু এখনো রয়েছে। প্রথম সমস্যা, যে অভিযোগটা বহু মানুষজন বারবার করেছেন, সেটা হচ্ছে বঙ্গ বিজেপির যারা পুরনো কর্মী, বিশেষ করে আরো বেশি গুরুত্বপূর্ণ যারা অনেক বেশি লয়াল বিশ্বস্ত কর্মী যারা বিজেপির, তারা বসে পড়েছেন, তারা দলের কাজ করছেন না, দলে জায়গা পাচ্ছেন না, সম্মান পাচ্ছেন না, পদ পাচ্ছেন না, এবং তাদের কিন্তু ফোল্ডে ফিরিয়ে আনা যাচ্ছে না, যেখানে তারা সক্রিয়ভাবে কাজকর্ম করতে পারবেন, কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। এমনকি পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গে বিজেপি প্রধান বিরোধী দল হওয়ার পরেও বিজেপির মধ্যেকার ক্ষমতার যে গোষ্ঠীদ্বন্দ্ব, তার জেরে অমুক নেতার লোককে আমরা এই কর্মসূচিতে থাকতে দেব না, তমুক লবির লোককে আমরা এই মিছিলে হাঁটতে দেব না, এই সমস্ত জিনিসপত্র কিন্তু ক্রমাগত হয়ে চলেছে, যার ফলে বিজেপির প্রত্যেকটা কর্মসূচি, প্রত্যেকটা মিছিল থেকে কিছু কিছু মানুষজন অবলীলায় বাদ পড়ে যাচ্ছেন। এবং দ্বিতীয় যেটা অত্যন্ত বড় সমস্যা বঙ্গ বিজেপির ক্ষেত্রে বারবার মাথাচাড়া দিয়েছে, সেটা হলো কোনো একটা ইস্যুকে একদম ধরে এগোতে না পারা। সেটা আরজি কর বলুন, সেটা দুর্নীতি বলুন, সেটা শাসক দলের বিরুদ্ধে বারবার পক্ষপাতদুষ্ট আচরণ, তোলাবাজি, এই সমস্ত কিছুর যে অভিযোগ উঠছে সেগুলো বলুন, যে কোনো একটা ইস্যুকে ধরে একেবারে দাঁতে দাঁত চেপে পড়ে থাকা, যতক্ষণ না এখানে একটা কিছু দেখতে পাচ্ছি আমি এটাকে ছাড়বো না, এইভাবে সেটাকে ধরে এগিয়ে নিয়ে যাবার যে টেনাসিটি বঙ্গ বিজেপিতে কিন্তু সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো নেতাও যে একটা ইস্যুকে ধরে একদম এগোবেন তো এগোবেনই, গোটা বিজেপি সেই একদম ইস্যুর পেছনে পড়ে যাবে সেরকমটাও দেখতে পাওয়া যায় না। এবং সেই পুরনো কথা যেটা বারবার বলতে হয়, আবারও এখানে ফিরে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন যা করতে পেরেছিলেন, কোনো বিরোধী নেতার মধ্যেই কিন্তু সেই ধরনের টেনাসিটি আজকের বাংলায় দেখতে পাওয়া যায় না। এবং সব থেকে বড় কথা, এইভাবে বঙ্গ বিজেপির কর্মী বলুন, সদস্য বলুন, নেতা বলুন, তাদেরকে এগিয়ে নিয়ে যাবেন কোনো লড়াইতে সেই রকম একজন মানুষ, বিশেষ করে একজন সেনাপতি মানে রাজ্য সভাপতি বিজেপির, সেই পদটাই এখনো পর্যন্ত ফাঁকা, সেখানেই কোনো লোক নেই। এত বড় গুরুত্বপূর্ণ দলের একটা পদ, সেখানে বসানোর জন্য যোগ্য মানুষজন বঙ্গ বিজেপিতে খুঁজেই পাওয়া যাচ্ছে না এখনো। এবার দেখুন, আরএসএস এর পরামর্শ মাথায় নেওয়া, আর আমি তো ছোটবেলা থেকেই আরএসএস ছিলাম বলে নিজেকে আরএসএস একদম প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লাগা, দুটো কিন্তু আলাদা বিষয়। মানে এই বঙ্গ বিজেপিতেই আপনি দেখবেন এক তো নেতার কোনো অভাব নেই, সকলেই নেতা, এবং বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে কিন্তু আরএসএস প্রীতি, আমিও কিন্তু আরএসএস এরই লোক, এটা দেখানোর একটা প্রবল প্রবণতা রয়েছে। এই যেমন ধরুন, বাকিদের কথা ছেড়েই দিন, দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারকে আলাদা করে প্রতিপন্ন করতে হয় না যে আমি আরএসএসকে ভালোবাসি, কারণ তারা ছোটবেলা থেকে বহু বছর ধরে আরএসএস এর সঙ্গে সম্পৃক্ত, সেই সমস্ত কথা সকলেরই জানা, কাজেই তাদের আলাদা করে দেখাতে হয় না। কিন্তু আপনি দেখুন কৌস্তব বাগচি, এই কাল তিনি কংগ্রেস থেকে মাথা মুড়িয়ে বিজেপিতে চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাবেন বলে, এসেই তিনি এখন আবার দেখা যাচ্ছে আরএসএস এর মিছিলেও ঢুকে পড়ছেন। তিনি একেবারে আরএসএস কে কত ভালোবাসেন, আরএসএস এর মধ্যে তিনি রয়েছেন এটা দেখানোর জন্য অত্যন্ত তৎপর। আবার দেখা যাচ্ছে ঘুরতে পরের দিনই তিনি বিদেশে চলে যাচ্ছেন, জলের এপারে সনাতনী আর জল পেরোলেই আমি কি জানি। আবার ওদিকে ধরুন শুভেন্দু অধিকারী, তার তো পরিবারের প্রচুর ব্যবসা, পেট্রোল পাম্প, লাখ লাখ কোটি কোটি টাকা পয়সা রয়েছে। আবার সেই এখানে ভিডিও রয়েছে যেখানে অভিযোগ যে তিনি নাকি কাগজে মুড়িয়ে না টাওয়েলে মুড়িয়ে কি সব নিচ্ছিলেন। তো যাই হোক, সেসব কথা বাদ দিন, কিন্তু শুভেন্দু অধিকারীর এই যে এত ব্যবসা বা তার পরিবারের এত ব্যবসা, টাকা পয়সা সমস্তটাই তিনি সংঘকে দান করে দিচ্ছেন এবং নিজের কাছে কিছুই রাখছেন না, যেমনটা সাধারণত আমরা শুনে থাকি যে সংঘের সেবকরা তাদের গোটা জীবনটাই সঁপে দেন আরএসএসকে, সংঘকে। তো সেই রকম তিনি করছেন, এরকম তো খুব একটা দেখা যায় না। তবে তিনিও কিন্তু আরএসএস এর সঙ্গে কতটা সম্পৃক্ত সেটা প্রমাণ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে এসে আরএসএস প্লাস সনাতনী দুটোই প্রমাণ করার জন্য যেভাবে কষ্ট করছেন বা খাটাখাটনি করছেন, এই স্পেকট্রাম কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। তবে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে একখানা পন্থা অবলম্বন করেছেন। অনেকেই বলছেন বিজেপির সমর্থকরা যে এই শুভেন্দু পন্থা ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। কি পন্থা? শুভেন্দু অধিকারীর বক্তব্য, তার মুসলিম ভোট চাই না, সনাতনী হিন্দু ভোটই তার টার্গেট, এর ওপরে ভর করেই তিনি জিতবেন, শুধু হিন্দু ভোট তার চাই। তিনি সম্প্রতি এই যে সিদ্ধান্তটা নিয়েছেন একদম সেদিকে এক মনে এগিয়ে যাচ্ছেন, একদম এইটা ধরে তিনি এগোচ্ছেন, সব জায়গায় তিনি এই বক্তব্যই সামনে রাখছেন। সম্প্রতি সন্দেশখালীতে গিয়েছিলেন তিনি, শীতবস্ত্র এই সমস্ত কিছু বিতরণ করার একটা কাজ করেছেন, কর্মসূচি করেছেন। সেখানে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে আমি 5000 শীতবস্ত্র দিয়ে গেলাম। সন্দেশখালীতে এই এলাকায় আমাদের 28টা শক্তিকেন্দ্র আছে, আমাদের শক্তিকেন্দ্র মানে হিন্দু প্রধান এলাকা, সেই শক্তিকেন্দ্রের কথা আমি বলছি, সেখানে এই সমস্ত শীতবস্ত্র বিতরণ করা হবে, সেই জায়গার জন্যই আমি দিয়ে গেলাম। মুসলিম এলাকায় আমাদের কোনো ব্যাপার নেই, সোজা কথা সোজাভাবে বলাই ভালো। এবং তারই সঙ্গে শুভেন্দু অধিকারী স্পষ্ট বলছেন যে দেখুন 39% হিন্দু পশ্চিমবঙ্গের তারা বিজেপিকে ভোট দিয়েছেন, আর 5% হিন্দু যদি তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস এদেরকে ছেড়ে বিজেপিকে ভোট দেন, তাহলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দিতে পারবো। অর্থাৎ শুভেন্দু অধিকারী এই পন্থা নিয়েছেন এবং সেই পন্থা নিয়েই তিনি এগিয়ে চলেছেন। অনেকেই এটাকে সমর্থন করছেন। এখন বিষয়টা হচ্ছে, এটা শুনতে খুবই ভালো লাগে, বাস্তবের মাটিতে এটা আদৌ কতটা সম্ভব অতদূর আপনাকে যেতেই হবে না। আপনি টেবিলে ফেলে নিজেই একটু চিন্তা ভাবনা করে দেখুন, আপনি বুঝতে পারবেন এটা একজনের পক্ষে করা কতটা অসম্ভব। মানে 5% ভোট সুইং করা রাজনীতির ময়দানে একটা বিধানসভা নির্বাচনে বিরাট বড় ব্যাপার।
একজন নেতা, তাও আবার এই নিজের ঘাড়ের ওপরে নিয়ে গোটা বিষয়টা নিজের দায়িত্বে একাই এই 5% ভোট সুইং করিয়ে দিতে পারবেন, এটা প্রায় অসম্ভব বললেই চলে। মানে শুভেন্দু অধিকারী যদি এটা করতে পারেন তাহলে তো মোটামুটি বিজেপির এদিকে নরেন্দ্র মোদীর পাশেই শুভেন্দু অধিকারীকে রাখতে হবে, বলতে হবে দুজনেই একই লেভেলের নেতা। কিন্তু এটাই যদি মেনে নিয়ে থাকেন বিজেপির সমর্থকরা এবং ভাবেন যে এই পথেই তারা এগোবেন, তাহলে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে তারা এগোতে পারেন। মানে একার পক্ষে করা সম্ভব যদি না হয় তাহলে শুভেন্দু অধিকারীকেই আপনারা নেতা হিসেবে মেনে নিন এবং তাকেই মুখ করে গোটা বঙ্গ বিজেপি তার পেছনে তার নেতৃত্বে এগিয়ে যাবে, লড়াই করবে। এই সিদ্ধান্তেও আপনারা আসতেই পারেন। 2026-এর জন্য যেখানে আরএসএস বলছে যে একজন কাউকে মুখ করা দরকার, সেখানে আপনারা এটাই বলুন যে 4 জন নেতার 4টে লবি হবে না, শুভেন্দু অধিকারী নেতা থাকবেন, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বিজেপির মুখ, তাকে দেখেই আমরা সবাই এগিয়ে যাব। এই কোথাও সুকান্ত লবি, কোথাও দিলীপ লবি, এই সমস্ত কিছু করা হবে না, শুভেন্দু অধিকারী আমাদের নেতা। কই সেটাও তো দেখতে পাওয়া যাচ্ছে না। শুভেন্দু অধিকারী তো এখন নিজেকে মোটামুটি ভগবানের পর্যায়ে নিয়ে চলে গেছেন, অনেকেই তাকে বঙ্গ বিজেপির ভগবান মনেও করেন। সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি যার দিকে তাকাই সেই ধ্বংস হয়ে যায়। দেখুন শেখ শাহজাহান, তারপরে দেখুন কেষ্ট 2 বছর জেল খেটে চলে এলো, এবার আমি শেখ সুফিয়ানকেও বলে দিচ্ছি কিন্তু আমি তার যা অবস্থা করব সে যেন দেখে। মানে এই কেষ্টর ক্ষেত্রে, মানে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেই ধরুন বা ওদিকে শাহজাহানের ক্ষেত্রেই ধরুন, ইডি সিবিআই আদালত কেউ কিছু করেনি, শুভেন্দু অধিকারী তাকিয়েছেন, ব্যাস ধ্বংস হয়ে গেছে। বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারী ভগবান বিজেপিতে আরেক ভগবানও গেছেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাকে ভগবান বলা হতো, তিনি বিজেপিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখনো বাবুল সুপ্রিয়র সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন আর বলছেন তাকেই টার্গেট করা হচ্ছে। হায় রে ভগবান! কিন্তু যাই হোক, যেই ভগবান হন, তিনি যদি তাড়াতাড়ি এসে বঙ্গ বিজেপির হালটা ধরেন তাহলে বঙ্গ বিজেপির জন্যই সেটা ভালো। আর সেটা যদি শুভেন্দু অধিকারী হয় তাহলে সেই সিদ্ধান্তই বা কেন এতদিনেও সামনে আসছে না? দিলীপ ঘোষ এখন কোথায় আছেন? দিলীপ ঘোষের কথা খুব একটা হয় না, তিনি কোথায় আছেন কেউ খুব একটা জানেনও না। সবাই জানতে চান যে তাও না, দিলীপ ঘোষ নিজেই যদি জানাতে চান তিনি কোথায় আছেন, বিজেপির অন্যান্য নেতারাই চান না যে সেই কথাটা জানাজানি হোক। তো দিলীপ ঘোষকে খুব তাড়াতাড়ি দেখা যাবে, তিনি কোথায় আছেন কিভাবে আছেন সে সমস্ত সম্পর্কে খুব কিছু সামনে আসবে এমনটা মনে হয় না। সুকান্ত মজুমদারের কথা যদি বলেন, তাকে নিয়ে আসা হয়েছিল রাজ্য সভাপতির পদে দিলীপ ঘোষকে সরিয়ে, এইটা ভেবে একটা স্ট্র্যাটেজি ছিল যে দিলীপ ঘোষ যেহেতু অত্যন্ত কর্কশ, তার থেকে বরং এমন একজনকে নিয়ে আসা যাক পশ্চিমবঙ্গের একদম ভদ্র সভ্য শিক্ষিত বাঙালি ভোট ব্যাংকের কাছে, যার বেশ একটা অ্যাপিল থাকবে। তো সেই রকমই শিক্ষিত ভদ্র মার্জিত সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হয়েছিল এবং তিনি এই পদে ছিলেন। তারপর তিনি কি করেছেন সে তিনিই বলতে পারবেন। লোকসভা নির্বাচনে তার নিজের আসনটা তাকে যেভাবে যুদ্ধ করে টেনে হিচড়ে বাঁচাতে হয়েছে তাতে তো আর কিছু বলার নেই। যাই হোক, তিনি এখন মন্ত্রী হয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে নিজেরই আসন জিততে গিয়ে, তারপর তিনি মন্ত্রী হয়েছেন। কি মন্ত্রী জিজ্ঞেস করবেন না, সে তো বাবুল সুপ্রিয় হয়েছিলেন মন্ত্রী। এবং ভদ্রলোক সম্প্রতি দেখলাম নিজেই একখানা ফ্রডের শিকার হয়েছেন। তার নিজের ছবি, সুকান্ত মজুমদারের ছবি ব্যবহার করে ফ্রড করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে। একটা ছবি যেখানে একটা পোস্টার, সেখানে সুকান্ত মজুমদারের ছবি আর তার পাশেই লেখা রয়েছে যে সুদ ছাড়াই 40,000 টাকা ফেরত পাবেন মা বোনেরা, আপনাদের শুধু মাসে 559 টাকা করে জমা দিতে হবে। এইভাবে টাকা পয়সা তুলে একটা দুর্নীতির বেশ বড়সড় চক্র তারা সুকান্ত মজুমদারের ছবি ব্যবহার করছিল। এরকম পরিস্থিতি সামনে এসেছে, তড়িঘড়ি তিনি আইনের দ্বারস্থ হয়েছেন যাতে তার ছবি টবি ব্যবহার না করা যায়। মোদ্দা কথা, যা পরিস্থিতি দাঁড়িয়েছে বঙ্গ বিজেপিতে এখন বলার লোকের অভাব নেই। রাস্তায় ঘাটে মাঠে মঞ্চে টিভি স্টুডিওয়ে তর্ক সভায় বলার লোকের অভাব নেই, কিন্তু বঙ্গ বিজেপিতে শুনবেন কারা আর করবেন কারা, এইটা হলো বড় প্রশ্ন। করিতকর্মা 3 জন মানুষের নাম সামনে রাখা হয়েছিল, যার মধ্যে একজন হাপিস, আরেকজন কেন্দ্রে, আর একজন যার দিকেই তাকাচ্ছেন তিনি নাকি ধ্বংস হয়ে যাচ্ছেন। তাই প্রশ্ন করা হচ্ছে যে তিনি সত্যিই কোন দিকে তাকিয়ে রয়েছেন। তাহলে কাকে মুখ হিসেবে নেতা করে এগিয়ে যাওয়া হবে সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। 2026-এর আগে কি পাওয়া যাবে সেটাই দেখার বিষয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।